এদিকে আবার সমন্বয়ক ও ডক্টর ইউনূসের খেলা সম্পূর্ণ শেষ করে দিতে দেশে ঢুকে পড়েছে ভয়ানক গোয়েন্দা। শেখ হাসিনা দেশেই আছে এমন খবর শুনে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছে শিক্ষার্থীরা। দুই দিকে আন্দোলনকারীরা, মাঝে পুলিশের অবস্থান। জমজম টাওয়ারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়, তাতেই বাধে সংঘর্ষ। আমি যদি বলি আজকে যে শেখ হাসিনা, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন, তা আপনারা কি বিস্মিত হবেন? কিন্তু কেন? যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো, বাংলাদেশের মাটি থেকে বের হলো, মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুঁড়ে সে উদয় হয়েছে। সে তো আমেরিকা চলে গিয়েছিল, সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে, যেটি আগে থেকেই তৈরি করা ছিল, প্ল্যান করা ছিল। সর্বনাশ, এখনো বাংলাদেশে আসেন শেখ হাসিনা, এমন কথা শুনেই আবারও রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। আবারও সারা দেশ উত্তাল। হঠাৎ করেই এবার একে একে গ্রেফতার হচ্ছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। হঠাৎ কঠোর অ্যাকশনে নেমেছে সেনাবাহিনী। দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। আসতে হবে, এখনই সময়। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে নজর দিন। দর্শক, আসি বিস্তারিত কি হচ্ছে। যে শেখ হাসিনা বাংলাদেশে আছে এবং গোপন এক স্থানে আছে, যেই খবরটি সেনাবাহিনী জানে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন, সে কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগে মানুষ জানতো যে সে বিদেশে ভেগে গিয়েছে, পালিয়ে গিয়েছে। সেও কিন্তু ফেসবুকে তার সেইখানকার ভিডিও ছাড়ছিল, ফেক ভিডিও ছাড়ছিল। মানুষ বিশ্বাস করে নিয়েছিল সে দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু পালায়নি। দর্শক, ঠিক তেমনই হয়েছে। গোপন একটা ট্র্যাকিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ধরা খেয়েছে, বাংলাদেশে যে কোনো জায়গা আছে। ডক্টর ইউনূস সমন্বয়কের তো কাজ শেষ প্রায়। চলুন বিস্তারিত দেখে আসি কি হতে চলেছে। শেখ হাসিনা, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন, আপনারা কি বিস্মিত হবেন? কিন্তু কেন? যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো, বাংলাদেশের মাটি থেকে বের হলো, মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুঁড়ে সে উদয় হয়েছে। সে তো আমেরিকা চলে গিয়েছিল, সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে, যেটি আগে থেকেই তৈরি করা ছিল, প্ল্যান করা ছিল। তো সেদিন কি আপনারা বিস্মিত হননি? যেদিন বের হলো ব্যারিস্টার সুমন, কি করে সে এতগুলো দিন এভাবে আত্মগোপনে থাকলো, কেউ তার কোনো হদিস জানে না, এবং সে মানুষকে এরকম ভাবে ধোঁকা দিতে পারলো যে সে বাংলাদেশের মধ্যে নেই, এবং এক পর্যায়ে সে নিজে থেকেই ধরা দিল। এবং এটা কি মনে হয় না আপনার যে প্ল্যান করে এই ব্যাপারগুলো ঘটানো হচ্ছে? তাহলে আজকে যদি আমি বলি শেখ হাসিনা দেশের মধ্যে আছেন, এবং কালকে যদি এরকম সুমনের মতো, ব্যারিস্টার সুমনের মতো মাটি ফুঁড়ে বের হন, তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে? আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব, যুক্তি বা প্রমাণ বা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যে আসলে শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, এবং পরের পর্বে আরো কিছু বিশ্লেষণ আমি করব। তো প্রথমে আসেন আমরা পত্রিকার যে নিউজটা এসেছিল শেখ হাসিনার পলায়নের পর 5ই অগাস্ট, যে প্রথম আলোর সেই নিউজটি যদি আপনি পড়েন, দেখবেন যে সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা পলায়ন করেছেন বা দেশ ছেড়ে চলে গেছেন, সাথে আছেন তার বোন শেখ রেহানা এবং সালমান এফ রহমান, যার শেখ হাসিনার সবচেয়ে কাছের সঙ্গী, ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে যে কোনো বিষয় আপনারা খুব ভালো করে জানেন সালমান এফ রহমানের কথা, যে সকল বিষয়ে তার ভূমিকা, এবং শেখ হাসিনার ডান হাত বলেন, যেই হাতই বলেন না কেন। তো সেই লোকটি সহ যখন ভারতে পালিয়ে গেছে আমরা জানতে পারলাম পত্রিকার মারফত, তখন কি আমরা বিশ্বাস করেছিলাম যে, কারণ সালমান এফ রহমানকে ছেড়ে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে যাবেন এটা অবিশ্বাসযোগ্য, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং তার যে কাছের যে মানুষগুলা তাকে কি ছেড়ে দিবে? তো এটা তারপরে যখন বের হয়ে আসলো সালমান এফ রহমান গর্ত থেকে, সেটাও একটা নাটক ছিল, তাকে কিভাবে ধরা হলো, সে ধরা দিল বা এরকম, তার সাথেও ছিল আরেক মন্ত্রী। এখন দেখেন ঘটনাগুলো, শেখ হাসিনার আমলে যেভাবে আমাদেরকে নাটক দেখানো হতো একটার পর একটা, সেই নাটকগুলো কি শেখ হাসিনার পলায়নের পরেও কি বন্ধ হয়েছে? আমরা কি এভাবে কি আমাদেরকে বিজি রাখা হচ্ছে, নাকি আমরা সেই আগের সেই রেজিমেই আছি, শেখ হাসিনার আমলেই আসলে আমরা আছি, কে জানে। তো প্রথমটা ছিল সেই পত্রিকার নিউজ যে সাথে সালমান এফ রহমান আছে। তারপরে কি হলো? সালমান এফ রহমান দেশের মধ্য থেকেই ধরা দিলেন, ধরা খেলেন। তাহলে কালকে যদি শেখ হাসিনা এইভাবে জানা যায় যে দেশের মধ্যে আছেন, তাহলে কেন বিস্মিত হবেন আপনারা? দ্বিতীয় বিষয়টা বলি আমি, যে শেখ হাসিনা যে পলায়ন করলেন, তার সেই পলায়ন করার যে হেলিকপ্টার থেকে নামছেন, বিমানে উঠবেন, এরকম একটা ভাবমূর্তি ক্রিয়েট করা হলো, এরকম একটা সিনারিও ক্রিয়েট করা হলো, দেখানো হলো হেলিকপ্টার থেকে উনি নামছেন, সাথে হয়তো তার বোন আছে, দু একটা লাগেজ আছে। তো এই যে ভিডিওটি আপনারা বিশ্লেষণ করে দেখেন যে
শেখ হাসিনার পলায়নের নিউজটা আসার কতক্ষণ পরে এই ভিডিওটা এসেছিল। খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সবাই জেনে গেল, এরকম ভিডিও এসে গেল। এখন আপনার কি মনে হয় না এই ভিডিওটিও প্ল্যান করে করা হয়েছে, যেমন এই বাকি ঘটনাগুলো ঘটানো হচ্ছে প্ল্যান করে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ওই সময় পালিয়ে যান, ভারতে চলে যান, এরকম একটা ভিডিও করার মতো সুযোগ কারো পক্ষে কি সম্ভব ছিল পাওয়া, যে একজন ভিডিও করবে, সেটা কর্মচারী হোক, যেই হোক? কারণ শেখ হাসিনা যেখানে থাকেন, যেখানে 16 বছর ধরে ছিলেন, তার যে প্রোটেকশন, তার যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সিকিউরিটি, সেখানে কি একটি মাছি প্রবেশ করার সুযোগ পায়, কখনো পেয়েছিল? তাহলে কি করে আমরা ধরে নিলাম যে আসলে উনি পলায়ন করেছেন এবং সেই সময়কার ভিডিও আধা ঘন্টা যেতে না যেতেই পাবলিকের সামনে চলে এলো? এটা বিশ্বাস করানোর জন্য, এটা প্ল্যান করে ভিডিওটি ফাঁস করা হয়েছে, আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। সবাইকে একটা সান্ত্বনা দেওয়া হলো, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য করা হয়েছিল। আপনি খুঁজে দেখেন তাহলে, যে যদি প্রশ্নই থাকে আপনার মনে, খুঁজে দেখেন এই ভিডিওটি কে ফাঁস করেছিল। কেউ কেন ক্রেডিট নিল না যে আমি কর্মী, আমি সেখানে ছিলাম, আমি এই ভিডিওটি করেছি? কাউকে তো আপনি তখন পাবেন না। শেখ হাসিনার সামনে দিয়ে একটি মাছিও যেতে পারতো না, তার এত টাইট সিকিউরিটি এবং তার হাতে সব ছিল। কোন মানুষের ভিডিও, অডিও কল সে জানে না, রেকর্ড করেনি, তার কাছে পৌঁছেনি। এই নিউজ এবং এই সব ধরনের প্রমাণ সব কিন্তু আপনাদের কাছেই আছে। তাহলে কি করে সম্ভব? এবং সেনাবাহিনী যদি তাকে প্রোটেকশন দিয়ে পালাতে সাহায্য করে, তাহলে কি করে সম্ভব এরকম একটি ভিডিও করতে পারা? আপনাদের মনে কি কখনো এই প্রশ্নগুলো জাগেনি? পত্রিকা নিউজ দেখেন, সেখানে ভুয়া প্রমাণিত হলো। তারপরে এই ভিডিওটি, এটিও আসলে নাটক তৈরি করা হলো। তারপরে আপনি ব্যারিস্টার সুমন বের হয়ে আসলো, এরকম অনেকেই বের হয়ে আসলো। কেন? এই যে বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কতক্ষণ? 30 মিনিট, 50 মিনিট। এই যে তথ্যটি, এটিও আসলে একটি ভুয়া তথ্য। শেখ হাসিনাকে 30 মিনিট বা 50 মিনিট সময় দেওয়া হবে, আর শেখ হাসিনা মেনে নেবেন এবং উনি ভারতে পালিয়ে যাবেন, এটা তার 16 বছরের এই যে শাসন, জনগণের উপর নিপীড়ন, নির্যাতন, সেটা দেখে, এবং যে তার কন্ট্রোল ছিল, নিয়ন্ত্রণ ছিল সবকিছুর উপরে, সেটা দেখে কি আপনাদের মনে হয় যে উনি এটা মেনে নেবেন? এবং তার যে আশেপাশে যারা মদতপুষ্ট যেই বাহিনী ছিল, তারা এরকম একটা ভূমিকা রাখবে? তখন আপনার মনে হয়? আমার মনে হয় এখানে অনেক বড় একটা ঘটনা রয়ে গেছে। ধরেন আপনি যদি বিশ্লেষণ করেন যে গাদ্দাফির জীবন এবং তার যে শাসন, এই গাদ্দাফিও কিন্তু খুবই কনফিডেন্ট ছিল। সেই ভদ্রলোক কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। যখন ক্ষমতাচ্যুত হলো, তখন কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। তার একটা সমর্থক গোষ্ঠী ছিল, ভেবেছিল সে আবার ক্ষমতায় চলে আসবে, সে পালিয়ে বেরিয়েছে বিভিন্ন জায়গায় দেশের মধ্যেই। কারণ তার তৈরি করা কিছু বাহিনী ছিল যেগুলো আসলে তার কথায় উঠতো, বসতো। তো এখন সেদিকে কি আমরা কি ইন্ডিকেশন পাই না যে আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে আমাদেরকে সেদিকেই কি ইন্ডিকেট করছে না যে শেখ হাসিনা দেশেই আছেন এবং তিনি আসলে কলকাঠি নাড়ছেন অনেক কিছু? এই পর্বে আপনাদেরকে আমি এইটুকুই ধারণা দিলাম। পরের পর্বে আমি আরো কিছু প্রমাণ, যুক্তি, বিশ্লেষণ উপস্থাপন করব যে শেখ হাসিনা দেশেই আছেন। এটি ভাবার এবং বিশ্বাস করার যথেষ্ট কারণ আমাদের হাতে রয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বাংলাদেশে থেকে বিভিন্ন সময় প্রায় ফোন আসে, মেসেজ আসে যে ভাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসবে, কবে আসবে? তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন এবং দেশের মাটিকে ভালোবাসেন। তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে, অবশ্যই আসবে। আসবে মানে আসবে, অবশ্যই আসবে এবং বাংলাদেশ আসবে। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। দুহাত তুলে মানুষ নামাজ পড়ে, রোজা রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসবে এই বাংলাদেশে, কবে এসে আমাদের হাল ধরবে আবার। তাই ইনশাল্লাহ আপনারা এইটুকু জানেন যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই ইনশাল্লাহ দেশে আসবে। কেন আসবে আপনি দেখেন, মানুষ কেন দুহাত তুলে আজকে শেখ হাসিনার জন্য দোয়া করছে এবং কেন তার আসা প্রয়োজন এবং কেন সে আসবে, অবশ্যই আসবে। কারণ আজকে সর্বশেষ আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি 32 নম্বরের পরে আবার এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এইগুলো এরা রাখতে চায় না। মুক্তিযুদ্ধের কোনো নাম নিশানা এই 71-এর পরাজিত শক্তি বাহিনী রাখতে চায় না। এই জন্য
তারা ৭২-এর সংবিধান বিশ্বাস করে না, তারা ৭১-এর মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে না, ধানমন্ডি ৩২ নম্বরে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের জাদুঘর তারা পুড়িয়ে দিতে চায়, তারা আফগানিস্তানের মতো একটি তালেবানি রাষ্ট্র চায়। তাই এই দেশকে রক্ষা করতে হলে, তালেবানি রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন, এবং অবশ্যই উনি সেই দেশের নেতৃত্ব দিতে, বাংলাদেশটা যেন আফগানিস্তানের মতো তালেবানি রাষ্ট্র না হয়, সেই জন্য এই বাংলাদেশের নেতৃত্ব দিতে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন। আপনারা দেখেছেন, বিশেষ করে নারী সমাজকে এখন জেগে উঠতে হবে। নারী সমাজকে যদি জেগে না ওঠে, নারী সমাজকে বলবো আমি, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বলবো এবং সমস্ত নারী জাতিকে বলবো যে আপনারা জেগে উঠুন। আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আফগানিস্তানের মতো আপনাদেরকে ঘরে বসে রাখতে চায়, আপনাদেরকে বোরকা পরে ৪ দেয়ালে বন্দি করে রাখতে চায়। এই ষড়যন্ত্র হচ্ছে, আপনাদেরকে সেই দিকে নজর দিতে হবে। কারণ এই জামাত, শিবির এবং ৭১-এর পরাজিত শক্তি মৌলবাদীরা বিশ্বাস করে, আপনারা যদি স্মার্ট হয়ে যান, আপনারা যদি শিক্ষিত হয়ে যান, আপনারা যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক সহ বিভিন্ন মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে যদি আপনারা চাকরি করেন, আপনারা যদি স্মার্ট হয়ে যান, তখন আপনারা এই জামাতের মতো মৌলবাদী দেশ আপনারা চাবেন না, আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদী দেশ হতে দেশটাকে দিবেন না। এই জন্য পরিকল্পিতভাবে আপনাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য, ঘরে বন্দী করার জন্য এরা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করছে। সেই অপকৌশলের অন্যতম মাধ্যম হচ্ছে যে বাংলাদেশে এখন ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। কারণ বিভিন্ন অপকৌশলগুলোর মধ্যে, বিভিন্ন অবলম্বনের মধ্যে একটি অন্যতম অবলম্বন হচ্ছে যে আপনাদেরকে যদি দর্শন করা যায়, আপনাদেরকে যদি দর্শন করা হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, তাহলে আপনারা আর বের হয়ে আসবেন না। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন না। আপনারা ঘরে বসে থাকবেন, পর্দা করবেন। আস্তে আস্তে আফগানিস্তানের মতো তালেবানের দিকে রাষ্ট্রটা যাবে, একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে সম্ভব হবে। এই জন্য আমি বলবো যে আপনাদের অধিকার আদায়ের জন্য, আপনাদের নিজের জীবনের জন্য, আপনাদেরকে দর্শনের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এখনই সময়, আর দেরি নয়। এখনই আপনাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে, এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে, জঙ্গি ইনুস এই মৌলবাদীদের সাথে মিশে তাদের কাঁধে ভর করে সে ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। তাই এই ইনুসের বিরুদ্ধে এবং এই ৭১-এর পরাজিত জঙ্গি তালেবানিদের বিরুদ্ধে আপনাদেরকে, সমস্ত নারী জাতিদেরকে এখনই রাস্তায় নামতে হবে। আর আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সাথে সবসময় আছেন এবং থাকবেন, এবং উনি বাংলাদেশে আসবেন। তারপরে আপনারা জানেন যে বিশেষ করে সেনাবাহিনীর কাছে আমি একটা অনুরোধ করব যে প্রিয় সেনাবাহিনী, আপনারা এই বাংলাদেশের সম্পদ, এই দেশে বিদেশে আপনাদের অনেক সুনামের সহিত আপনারা জাতিসংঘের শান্তিরক্ষা কমিশনের কাজ করেছেন। আপনাদের সেই সুনামটুকু ধরে রাখবেন। আপনারা যদি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যদি আপনাদেরকে না নেওয়া হয়, তাহলে দেশ অনেক লস করবে, আপনারা ব্যক্তিগতভাবে অনেক লুজার হবেন, এবং দেশের মান সম্মান ক্ষুণ্ণ হবে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংসের দিকে যাবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের দায়িত্ব, আপনারা দেশটাকে তালেবানি রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন না। কিভাবে এই ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হলো আপনারা থাকতে। মাননীয় আপনাকে বলবো যে সেনাপ্রধানকে, জনাব ওয়াকারুজ্জামানকে বলবো যে আপনি তো বলেছিলেন যে এই দেশের দায়িত্ব আপনি নেবেন, আপনি দেখবেন, তো নেন, আপনি দেশের দায়িত্ব নেন, আপনার সাথে আমরা আছি, আপনার সাথে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আপনি রক্ষা করুন, এই দেশ রক্ষা করুন, মুক্তিযুদ্ধ জাদুঘর রক্ষা করুন, ধানমন্ডি ৩২ নম্বর তো পুড়ে দিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন। আপনার সাথে দেশের জনগণ থাকবো, আমরা থাকবো, কিন্তু দেশটাকে আপনারা রক্ষা করুন। দেশটাকে তালেবানি রাষ্ট্র হতে দিবেন না, দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দিবেন না। এই নারীদেরকে দর্শনের হাত থেকে রক্ষা করুন। কতিপয় মৌলবাদীদের আশ্রয় এই দেশটাকে জঙ্গিবাদের দিকে ধাবিত করবেন না। আজকে কি হচ্ছে বাংলাদেশে? আজকে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে তাদের কার্যকলাপের জন্য। আপনারা যদি এই কার্যকলাপ যদি এইভাবে যদি বিতর্কিত হন, তাহলে এই দেশ ধ্বংস হবে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংস হবে। তাই আপনাদেরকে বলবো, প্রিয় তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণ আলোচনা করছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিল। দর্শক, এখন আপনার কি মনে হয় শফিকুল যেই কথাগুলো বলেছে, শফিকুর রহমান, যে বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, আসলেই কি আপনার তাই মনে হয়? যদি তাই মনে হয় তাহলে কমেন্টে এ লিখবেন, আর যদি তাই না মনে হয় তাহলে কমেন্টে বি লিখবেন। তো কথা নয়, অনেক সময় দিয়েছেন, ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।